সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। 71 সালের নভেম্বর মাসে 10 নভেম্বরে পাহাড় আজকে শহীদ দিন তৎকালীন পাঞ্জাবি লেনে যে গণহত্যাকাণ্ড হয়েছিল তার 4 জন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা, আপনার নামটা? কাজী আমিনুল ইসলাম। কাজী আমিনুল ইসলাম। আপনার? মোসাম্মদ উম্মেহানি বেগম। উম্মেহানি বেগম। সাজিয়া বেগম। সাজিয়া বেগম। মাহবুবুল আলম। এটা দেখছি 20 রমজান 10 নভেম্বর অতি ফজর থেকে অবাঙালি এবং তাদের সঙ্গে কিছু উর্দুভাষী মিলিটারিরা ছিল, তারা ওই এক এক করে এলাকা থেকে ঘর থেকে ডেকে ডেকে সহজ সরলভাবে আমাদেরকে ডেকে ফ্যামিলির সমস্ত হেড আছে এদেরকে ডাকাডাকি করে নিয়ে গেছে। বলছে কি সামনে তোমাদের একটা কমিশন আছে, ওখানে কিছু ইনকোয়ারি আছে, তোমাকে ওখানে যেতে হবে। আপনার হেড অফ ফ্যামিলি কে ছিল সেখানে? কাজী গোলাম ইয়াজদানি। কাজী গোলাম ইয়াজদানি। আচ্ছা। সহকারী কন্ট্রোলার অফ স্টোরস বাংলাদেশের। উনি কি আপনার পিতা? পিতা। তো উনাকে যখন নিয়ে গেছে আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন বাসায় ছিলাম। তো ওরা এসে কি বলল? ওরা এসে সহজ সরলভাবে বলছে আপনাদেরকে একটু যেতে হবে, তো আপনি চলেন, ছেলেপেলেরা না গিয়ে আপনি গেলে ভালো হয়, আপনি একজন যোগ্য ব্যক্তি, আপনি ওখানে কিছু বলতে পারেন। তখন কি আপনার ছিলেন ওখানে? জি, আমি ঘরে ছিলাম। আপনি ওনার কি প্রথম ছেলের? হ্যাঁ, প্রথম ছেলের বউ। মানে আপনার স্বামীর নাম কি? আনোয়ারুল ইসলাম। আনোয়ার ইসলাম। জি। মানে আনোয়ার ইসলামের স্ত্রী আপনি তখন আনোয়ার ইসলাম সহ ওখানে ছিলেন? হ্যাঁ, ছিলাম। আমি ওনাকে ডেকে দিয়েছি যে আব্বাকে নিয়ে যাচ্ছে, তোমরা যাও। আচ্ছা। তখন ওনার ভাই আমিনুল ইসলামকে সঙ্গে করে ওনারা গেছে। আচ্ছা। ওর পরে আবার আসছে। কোথায় গেছে? ওই রাস্তা দিয়ে হেঁটে মানে গেছে। আপনারা দুজনে? আমি আর আমার বড় ভাই গেছিলেন না? রাস্তা দিয়ে চলে গেছে। আচ্ছা। 7:30টার সময়। সকাল 7:30টা? জি। আচ্ছা। আবার 9:30টার সময় আবার আসছে। আচ্ছা। একদল আসি ওই আবার ডাকতেছে ঘরে, দরজা খুলো, আরো লোক আছে, কে ওদেরকে দাও। তখন আবার দুই ভাই ছিল, ওদেরকে ঘরের থেকে টেনে তুলতেছিল। মানে কোন দুই ভাই ছিল? নজরুল ইসলাম। আচ্ছা। দুই দেওর আর কি। আচ্ছা। কাজী নজরুল ইসলাম আর মাহবুব ইয়াজদানি। দুজনকে ধরে নিয়ে গেছে। মানে প্রথম নিল বাপ সহ বড় দুই ভাইকে? না, বাবাকেই নিয়েছে 7:30টায়। আচ্ছা। পরে আবার 9:30টার সময় ওরা দুই ভাই গেছে। আর ওরা আসছে 10:30টায়? হ্যাঁ, 10:30টায় আবার দুই ভাইকে নিয়ে গেছে। তাহলে এখন 4 ভাই বাইরে? হ্যাঁ, না, দুইজন ফিরে আসছে। তো ওদের পরে নেয় নাই আর? না, ওদেরকে বলছে তোমরা সরে থাকতে, তোমরা এখান থেকে সরে থাকবা, নাহলে। ও, আপনারা তখন ছিলেন না ওখানে? না, ওরা ওই আমাদেরকে যারা যে গ্রুপটা নিয়ে গেছে তার মধ্যে আমাদের একজন পরিচিত লোক পড়ছে। আচ্ছা। সে আমাদেরকে চিনে বলছে যে আমি তো আপনার আব্বার আন্ডারে চাকরি করি রেলওয়েতে, ঠিক আছে, দেখি আপনাদেরকে কোনো রকম রক্ষা করা যায়নি। আচ্ছা। আপনার বাড়ির থেকে কাকে আনছে? আমি বললাম আমার আব্বাকে আনতে। কবে হারিয়ে সাবরেছে, তাহলে এতক্ষণ মেরে ফেলছে, ঠিক আছে, আপনারা ঘাবড়াইয়েন না, দোয়া ইউজ করতে করতে আমাদের সঙ্গে চলেন, আমার সঙ্গে চলেন। ইতিমধ্যে ওকে রাস্তা অনেকে ব্যারিকেড দিয়েছে যে ওদের রাস্তা হস্তান্তর করার জন্য, ও যায়নি। ও বলছে না, আমি নিয়ে যাচ্ছি যে তোমরা আগে যাও, আগে যাই আরও নিয়ে আসো। এইভাবে নিয়ে যেতে যেতে ওরা আমাদেরকে মুরগি ফার্ম পর্যন্ত নিয়ে গেছে, বদ্ধভূমি ছেলে। আচ্ছা। আনোয়ার এবং আপনাকে? হ্যাঁ, আমার বড় ভাই কাজী আনোয়ার। ওই ছেলেটার নাম আব্দুল হালিম। বিহারি ছিল? হ্যাঁ, নন বেঙ্গলি। তাকে আপনাকে মুরগি ফার্ম পর্যন্ত নিয়ে গেছে? আমাকে আর আমার বড় ভাইকে নিয়ে ওখান থেকে রেল লাইন দিয়ে 16 শহর পর্যন্ত পৌঁছাই দিচ্ছে। আচ্ছা। ওখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে আমাদের ব্যবসা কেন্দ্র পাহাড়তলি সিটি মার্কেটে আসি, আরও লোকজন জড়ো করে তারপর এলাকায় আসি, শুনি যে এই ঘটনা। তখন আমরা রহল মর্নিং থানায় যাই, ওখানে ওসিকে বলছিলাম। ওসি বলছে এখানে কিছু করার নাই, আপনারা সার্কিট হাউসে যান, ওখানে একজন
সামরিক কর্মকর্তা সবসময় থাকেন। তো আমরা ওখানে যাই পেলাম আপনার মালিক মোহাম্মদ খান মেজর। ওনাকে সমস্ত ঘটনার পরে উনি সমস্ত আর্মি দিয়ে এই এলাকায় রেড করেন। আচ্ছা রেড করানোর পরে আমাদের স্বীকারোক্তি আমরা দেখানো দেওয়াতে প্রায় 60-70 জন আসামিকেও অ্যারেস্ট করে। আচ্ছা, ততক্ষণে কি গণহত্যা বন্ধ হয়ে গেছে? না, গণহত্যা ততক্ষণে গুপ্তভাবে চলতেছে। আচ্ছা। 2টার পর থেকে গণহত্যা বন্ধ হয়ে গেছে, যখন আর্মি চারিদিকে খেয়ে গেছে এবং পুলিশ গেছে। আমরা আবার জামপাড়াতে গেছি, আবার ওই এলাকার তখন চট্টগ্রামের শান্তি বাহিনীর প্রধান ছিলেন মাহমুদুল নবী চৌধুরী, ওনার লাভলেনের বাসায় গেছে। উনি আবার ক্যান্টনমেন্টে আবার আপনার সার্কিট হাউসে টেলিফোন করতে যে তোমাদের লোকরা যদি এইভাবে করে তাহলে আমার এই এলাকায় তো শান্তি রক্ষা করা সম্ভব হবে। আমার বাঙালিদেরকে যেভাবে উত্তর দিতে করতেছে, তোমরা তাড়াতাড়ি অ্যাকশন নিও। তো ওরা নিল, তারপরে আমাদেরকে পাঠালো দামপাড়া পুলিশ ক্যাম্পে। ওখানে যাই পাইলাম তৎকালীন এসপি বশির আহমদ সাহেব এবং এডিশনাল এসপি হাজি আমজাদ হোসেন, বাঙালি না বাঙালি। আচ্ছা, ওনারা দুজন আমাদেরকে নিয়ে গেলেন তৎকালীন একজন ওয়েস্ট পাকিস্তানি ডিএসপির কাছে। তিনি খুব সম্ভবত বেলুচ ছিল। তিনি সমস্ত ঘটনা আমাদের কাছে জানতে পেরে খুব মর্মাহত হলেন এবং সঙ্গে সঙ্গে পুলিশদেরকে পাঠালেন। পাঠিয়ে এই এলাকায় ছত্রভঙ্গ করে দিলেন এবং আমাদের দেখানোর আমরা কিছু আসামিদেরকে দেখাই দিয়েছিলাম যারা আশা বারবার করতেছিল তাদেরকে। আপনারা তখন জানছেন যে আপনার হ্যাঁ। বাপ তো হ্যাঁ। ছোট দুইবেকে যে নিয়ে গেছে? পরে এসে জানছি বাসায়। আচ্ছা, ওনারা তো আর ফেরত আসার নাই যে যে না। ছোট দুইবে নিয়ে গেছে? না, ওনাদের মেরে মানে হ্যাঁ, ওনার শহীদ ওনাদেরকে দিচ্ছে। মেরে ফেলছে। আচ্ছা, পরে কি হয়েছে ওখানে মামলা করার পরে? তারপরের দিন আর্মি আসে আমাকে নিয়ে গেছে ওই স্পটে, যে লাশ চিনতে পারি কিনা। তা দেখলাম যে ছিটিয়ে ছিটিয়ে সমস্ত লাশগুলি পড়ে গেছে, একটা একটা জড়াজড়ি করে শেষ, মৃত্যু শেষ। আর গর্তটার মধ্যে অনেকগুলি লাশ। মানে আপনি ওই দিনই গেছেন? কয় নভেম্বর বললেন? পরের দিন 11ই নভেম্বর 11 নভেম্বর গেছেন। নিয়ে গেছে ওখানে আমাকে। ওখানে কি আর্মি দেখছেন স্পট করে। আপনারা? আমি যা দেখেছি ওখানে ছিটিয়ে সমস্ত লাশ পড়ে রয়েছে। তারপরে গর্তের মধ্যে বহু লাশ একটা একটার সঙ্গে জড়াজড়ি করে। তারপরে ওখান থেকে আমাকে ওই আর্মিতে অফিসারটা মেজরটা বললেন যে আপনার ভাই বাপকে চিনতে পারবেন? আমি বলতে পারবো। খুঁজতে খুঁজতে আমার বড় ভাই কাজী নজরুল ইসলামের লাশটা পাইলাম। ওর লাশটার খালি গলা কাটা, আর ছোটো ভাইটারা দেখলাম যে ওর জামা কাপড় দিয়ে হাত পা বেঁধে ওপরে মারছে। নাভির গোড়ায় ছুরি মারছে। হ্যাঁ, নাভির গোড়া ছিল? পেটে ছুরি মারছে এবং ও খুব হৃষ্টপুষ্ট ছিল। আর আব্বা ওদের লাশগুলি প্রথমে ওদেরকে মেরেই গর্তের মধ্যে ফেলে দিয়েছে। তা আমাকে সেই আর্মি অফিসারটা বললো কি ঠিক আছে আপনি যান, আপনাকে আমি কোথায় দিতেছি। আমরা সন্ধ্যার সময় লাশগুলো সমস্ত উদ্ধার করে আপনার আব্বার লাশ পাইছিলেন? না, ও দুই ভাইয়ের লাশ পাইছেন? হ্যাঁ, পাইছি যে যায় নাই তো আমি বলতেছি। হ্যাঁ। তারপরে আমাকে বললো কি আপনার চলেন আপনাকে বাসায় দিয়ে আসি, আপনি এখানে আর দাঁড়ানো ঠিক হবেন, আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, তা তুমি চলো তোমাকে দিয়ে আসি। তা আমাকে বললো কি সন্ধ্যার সময় আমরা লাশ সব তুলবো, উঠাই মেডিকেল মর্গে নিয়ে যাব, মেডিকেলে জমা দিব, ওখানে তোমাদের লাশগুলো তোমরা খুঁজে নিয়ে আসো এবং আশেপাশে যাদেরকে মারা আছে তাদেরকে। এই কথা বলে চলে গেলে তারপর সকালে ওনার কাছে আবার আমরা যোগাযোগ করলাম। উনি বলছেন আর লাশ সব দিবে না, কটা লাশ মনে হয় মেডিকেলে নিয়ে গেছে আর লাশ কিছু ওখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তোমরা এক কাজ করো, দেখো তো মেডিকেলে। আমরা যাই দেখুন যে মেডিকেলে 4টা লাশ আছে, ওখানে আমার বাপ ভাইয়ের কারো লাশ নেই, আমার এলাকারও পরিচিত কারো লাশ নেই। তো ওখান থেকে চলে আবার গেলাম ক্যান্টনমেন্ট এই সার্কিট হাউসে। উনি বলছেন না এটা লাশ দেওয়া যাবে না, এটা নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হবে। সরকার মনে হয় এটা নিয়ে একটা প্রেস নোট লিখতেছে, আজকে কালকের মধ্যে তোমরা প্রেস নোটটা পত্রিকায় পাবা এবং রেডিও টিভিতেও পাবা। তারপরের দিনও দেখলাম যে সরকার একটা প্রেস নোট দিয়েছে, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এখানে এইরকম ঘটনা ঘটাইছে, তার জন্য সরকার প্রস্তুত ছিল না এবং সরকার এখন কঠোর হস্তান্তর করতে এবং যারা ওখানে বেঁচে আছে ওদেরকে নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করে চালিয়ে দিচ্ছে। পরে আপনি মামলা করছিলেন কোথায়? আমি মামলা করছিলাম ডবল মর্নিং থানায়। ওই মামলার ওই মামলার আইও যে ছিল কয়েকদিন ইনকোয়ারি করেছে স্যার। পরবর্তীতে আমার বাড়িতে আবার 2বার লুট করে গেছে ওরাই আবার পরে? হ্যাঁ, পরে আমাদের যা মানে যাদের বিরুদ্ধে মামলা করছেন তারাই পরে আবার 2বার লুট করছে? তো ওদেরকে আবার আপনারা এখানে কি 16 ডিসেম্বর মতো ছিলেন না তার আগে চলে গেছে? তার আগে চলে গেছে।
চলে গেছেন তার না? আগে ওই আর্মি এসে বললো যে না তোমরা এখানে নিরাপদ না, আচ্ছা তোমরা এখন যেসব আসামি টাসামি ধরাই দিচ্ছে, এদের আত্মীয় স্বজনরা বাইরে আছে, এদের বন্ধু বান্ধবরা বাইরে আছে, হয়তো প্রতিশোধ নিতে পারে রাস্তা। তাহলে ওই যে আপনাদের যে তিনটা লাশ, আপনাদের দুই ভাই এবং বাবা, ওদের লাশ আর পাননি? পাইনি। এবার আমরা মনে হয় যে আরেক পরিবারেরও প্রায় একই রকম কাহিনী থাকবে। দুই ভাই। হ্যাঁ, তো আপনার আপনার নামটা কি জানি বলছেন? নাম সাজিয়া বেগম। সাজিয়া বেগম। আপনার কে শহীদ দিয়েছিল এখানে? আমার দুই ভাই। দুই ভাই না? নজির আহমেদ এবং শফিক। নজির আহমেদ শফিক। হ্যাঁ, আমি নিহিত নজির আহমেদ এবং শফিক। হ্যাঁ, ছোট বোন, ওদের দুইজনের ছোট বোন। সেই 20 নভেম্বর না 10 নভেম্বর 20 রমজান আমরা সেহরি খাচ্ছি, তখনই হসপিটালের ওদিক থেকে কিছু গোলাগুলির আওয়াজ শোনা গেল। আমরা তাড়াহুড়ো করে খেয়ে শুয়ে গেলাম। শোয়ার পরে আবার ফজরের নামাজ যখন পড়তে উঠি তখন পরে আবার শুয়ে গেলাম। হঠাৎ অনুমানিক 7:30টার দিকে হবে, খুব হইচই শোনা যাচ্ছে। তখন আমি আমার বোন বের হয়ে আঙিনা এসে দেখি যে আমাদের পরিচিত এক দারোয়ানকে নিয়ে যাচ্ছে। তখন ও হইচই শুনে ওরা বলাবলি করতেছে, নিয়ে যাচ্ছে এটুকু জানি, কিন্তু কি হচ্ছে বলতে পারছি না। আর লোকগুলিকে মনে হলো যে অবাঙালি। এরপরে এক মিনিট একটু ইন্টারপ্রেশন। ওখানে তখন আপনার বাবা ছিলেন না? আমার বাবা মা কেউ ছিল না, আগেই মারা গেছে। আচ্ছা আচ্ছা। ওনাদের ওয়াইফ ছিলেন? এই যে আপনার আমার ভাইয়ের বিয়ে করেন। আচ্ছা, সবাই বড়, মানে 3 ভাই বোন ছিলেন এখানে? চার 4 বোন, 2 ভাই 2 বোন। আমার বড় বোন দুলা ভাই, আচ্ছা, আমার ছোট ভাই, আমি থাকতাম, আর আমার হাজবেন্ড থাকতেন। আচ্ছা। আপনিও তখন এখানে থাকতেন? আচ্ছা, তারপর বলুন এরপরে কি হলো? এরপরে আমরা ইয়ে করে উঠে খুঁজতেছি, কাউকে পাচ্ছি না। খুঁজে আমরা সামনে একটা অবাঙালি বাসা ছিল, ওদের সঙ্গে পরিচয় আছে, তা ওখানে খোঁজ নিলাম আমার ভাইকে। এরপরে দেখি যে ভাইদের ওনাদের একে একে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে শুনতেছি। তখন আমরা ওই বাসায় নিয়ে চলে গেলাম, ওখানে আশ্রয় নিলাম। নেওয়ার পরে অনেকক্ষণ কোনো সারা শব্দ নেই। পরে হঠাৎ কিছুক্ষণ পরে আমার বোনের এক আত্মীয় ওই বাসায় গেল। যাওয়ার পরে তখন আমরা জানতে পারি যে লোকজন ধরে নিয়ে যাচ্ছে। তারপর আমরা কি করবো, ওখানে অপেক্ষা করতেছিলাম। আর উনি কিছুক্ষণ পরে এদিকে বের হতেছিল আমার হাজব্যান্ড, তখন এখান থেকেই কয়েকটা বিহারি ওনাকে দেখছে, দেখার পরে আগে গেছে। আমরা আবার চলে গেছি। তো যাওয়ার পরে ওই খালু বলতেছে, না এখানে ওরা যে প্রশ্ন করলো যে আপনার এখানে বাঙালিকে জায়গা দিয়েছেন, বলে না আমি কোনো বাঙালিকে জায়গা দিই না, এরা আমাদেরই লোক। তখন আমরা পরে দিয়ে এরপরে আমার ভাই ওনার খালুকে খালি বলতেছে আমার ভাই ছোট ভাইটা কোথায়, আমরা পাচ্ছি না, ওকে একটু দেন। বল না আমি এখন যেতে পারবো না। এরপরে আবার উনি বের হয়েছে আমাদের এই সামনের বাসায়। তখন কিছু নন বেঙ্গলি ওনাকে অফিসে চাকরি হতে, সেখানে দেখে ওনাকে চিনছে, বলে উনি তো আমাদের স্যার আপনি এখানে থাকবেন না, চলে যান। তা আমরা আবার চলে গেলাম ওই বাসায়। আর উনি তো আমার বড় বোন বলতে আপনিও আসেন, তো আমরা চলে গেলাম ওখানে। অনেক কোন বাসায় চলে গেলেন? যে সামনে একটা বিল্ডিং। আচ্ছা, পাশে নন বেঙ্গলি আমি হোসেন ওনার নাম। আমি দুশনের বাসায় চলে গেছি। হ্যাঁ, চলে গেলাম। ওইখানে অনেকক্ষণ থাকার পরে আমার মানে উনি কি প্রোডাকশন দিছে? প্রোটেকশন ঠিক নয়, প্রোটেকশন উনি আরো দেখাই দিছে, উনি ভিতরে কিন্তু উনি আছেন ওদের পক্ষে। উনি আরো দেখাই দিছে। উনি আপনার কোর্টের ছিলেন, অফিস সুপারেন্ট। হ্যাঁ, তারপরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, কোনো খবর নেই। আমার ভাইরা কোথায় গেল এগুলো কান্নাকাটি করতেছি। ওনাকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে আমি চাচা আপনি যেমনি হোক আমার ভাইদের একটু খোঁজ না, বলে আমার এখন সময় নেই, আমি পারবো না, তোমরা বসে থাকো এখানে। দুই ভাইকে নিয়ে গেছে সেটা আমরা জানি নাই, পরে জানছি। আচ্ছা, তারপরে এরপরে 2টার দিকে আমার বড় দুটো ভাই সকালবেলা উনি চলে গেছেন অফিসে। 2টার দিকে 2টা আড়াইটা হবে অনুমানিক, ওনার বোনের জামাই ইয়েতে চাকরি করতো, আর পুলিশ ডিপার্টমেন্টে ওনাকে নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে। তারপর আমরা ফাঁকে আবার ওই ভাই চলে আসছে, আমরা জানতে পারলাম যে ওনারা আসছেন 2 ভাই। তখন জানলাম যে লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। এর আগে আমরা কিছু জানতাম, কেউ কিছু জানতাম না প্রকৃত ঘটনা। তারপরে দুলাভাই ওখানে আইসে গাড়ি নিয়ে ওনার আমাদেরকে নিয়ে চলে গেলেন ওনাদের এক আত্মীয়র বাসায়। তো চলে যাওয়ার পরে আমরা ওখানে চলে গেলাম। পরের দিন সকালবেলা আবার উনি আর আমার দুলাভাই আসলেন, শোনা গেল যে কিছু লাশ পাওয়া গেছে, হসপিটালে আছে। তখন আমার দুলাভাই এবং উনি যে আমার বড় ভাইকে শনাক্ত করতে পারছে। মানে লাস্ট মেডিকেল যেটা ছিল ওটা আপনার বড় ভাই একজন ছিল? বড় ভাই, ছোট ভাই লাশ পাইনি। বড় ভাইয়ের নামটা কি? বড় ভাই নজির আহমেদ। নজির আহমেদের লাশ পাওয়া গেছে? জি। আচ্ছা। তো
পাওয়া যাওয়ার পরে আমার দুলাভাই যে ওখানে হসপিটালে বললো যে আমাদের লাশকে দিতে হবে, এতটার মধ্যে তোমরা কাফন গোসল টোসল করাই রেডি রাখবা, আমরা এসে নিয়ে যাব। তো এর ফাঁকে ওনারা আমাদেরকে খবর দিল আসবে এতটা লাশ, এবং তখন খালি উনি আমার দুলাভাই, আর কেউ নেই আমাদের পুলিশ বলতে। আমরা ওই গরিবুল্লাহ শাহর মাথায় আমার ভাইয়ের কবরস্থ হয়েছে। ও সরি, স্টেশন রোড, হ্যাঁ স্টেশন রোডে। তখন আমরা যখন কবরস্থ করতে যাই, তখন আমার বড় বোন আবার স্কুলে মাস্টার করতেন গির্জা, তখন এক বিহারি নন বেঙ্গলি আপাকে দেখে চিনি ফেলছে। তো বলছে মানে উদ্ধৃত করতেছে কোন হয়। তো আমার বোন বললো যে আমার ছোটো ভাই এরকম গত রাত্রে গন্ডগোল হয়েছে, বিহারিটা মেরে ফেলছে। তা আপা বলছে আপনারা তাহলে অনুগ্রহ করে যদি আমার ভাইয়ের জানাজাটা পড়েন, আর তো লোকজন নাই। তো ওরা প্রায় 150 লোকের মতো নামাজ টামাজ করে আপন মনে করে ওনাকে কবরস্থ করছে স্টেশন রোডে। আচ্ছা, তারপরে আপনার অভিজ্ঞতাটা বলেন এবার। আপনি তো আবার লেখক কবুতর। উনি একজন আপনি তো আমার বউর উদ্বোধন করছেন। উনি আবার একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং লেখক। মুক্তিযুদ্ধের বইয়ের উপর ওনার লেখা আছে। এখন আপনার এই যে লোমহর্ষক অভিজ্ঞতা, এটা একটু আসলে এটা হলো অবাঙালি একটা প্রি প্ল্যান এই হত্যাকাণ্ডটা, হ্যাঁ, যার ফলে এটা হয়েছে। প্রথমত আমরা বুঝতে পারিনি, আমরা ওই সেহারি খেতে উঠছি, ওই সময় হঠাৎ করে এই আমাদের এখন যে হসপিটালটা আছে ওই দিক থেকে চক্রের কথা, ঠিক ওই এলাকা থেকে কয়েকটা গুলি, বেশ 5-6টা গুলির আওয়াজ শুনলাম আমরা। আবার শোনার পরে আমরা একটু থাওয়া নিয়ে লাগবে, একদিন পরে হঠাৎ করে এই অবস্থা গেল। যাই হোক, বুঝতে পারতেছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু বাতিয়ে 3 বাজে শুয়ে ফেললাম। এরপর পরে হজর নামাজ আজান করছে, তো উঠে নামাজ টামাজ করে আবার শুনছে। তো ঘুম লেগে আসছে, ঘুমে হঠাৎ করে সারা শব্দ চিৎকার হইয়াল্লাটা রাস্তা দিয়ে শুনতে। হ্যাঁ, আমি তখন বাসায় আমি এই ভগ্নিপতি আমার যে বড় বোনের এবং ওই 2 শালা সম্বন্ধী নজির আহমদ আর ওই যে শফিক, এই যে আমরা থাকতাম এই ঘরে। এখানে টিম শিট ছিল এখানে। তো বুঝতে পারি না, হঠাৎ করে 7:30টার দিকে হয়ে হল্লা শুনে ঘুম ভাঙে গেল। উঠলাম, এর আগেই এই নজির আর শফিক তারা রোজই কলোনিতে গোসল করতে যায়, পানির একটু ক্রাইসিস ছিল। রোজই কলোনিতে যাইয়া রেলওয়ে ওখানে যাইয়া গোসল করতে, তো তারা কোন ভাগে চলে গেছে আমরা টের পাইনি। হ্যাঁ, তো উঠে দেখি যে হইয়াল্লা লোকজন রাস্তায় অনেক। আমরা ওই আঙ্গিনাতে, আপনার এই আঙ্গিনাতে গর্তে বাইরে আঙ্গিনাতে ওই নারিকেল গাছটা আছে, ওই নারিকেল গাছের গোয়ায় ওখান দিয়ে দাঁড়ায় দেখা যায় সব। এগুলো খালি সব, এগুলো বিল্ডিং কিছু ছিল না। দেখি যে অনেক লোকজন রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করতেছে, এই ঘরে ঢুকতেছে, ওই ঘরে ঢুকতেছে, পাঞ্জাবি ঢুকতেছে। একটু ভয় লেগে গেল, কী ব্যাপার। আমরা ব্যাক করলাম, ব্যাক করে ঘরে বসে আছি। তো আমার ওই বড় আপাটা কিছুক্ষণ পরে নজির আহমদ গেল গিয়ে এখনও আসেনি, এখানে হয়তো বইগুলো শোনা আছে। আমরা চলেন যাইয়া ওই চাচার ঘরে, চাচার মানে হামিদ হোসাইন অবাঙালি, উনি আমাদের চিনত, আমাদের ফ্যামিলির সাথে পরিচিত। তো উনি তালা করে বাড়িতে চলে গেলাম, আমরা সবাই চলে গেলাম। এই হলো অবস্থা। কিন্তু কী হচ্ছে আমরা জানতে পারতেছি না। এক দলকে এক গ্রুপ 2-3 জন করে ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আবার আসছে এই গাড়ির দূরত্ব। কিন্তু আমরা ওখানে বাঙালি ছিলাম 2-3 জন। আমি সাহেব অবশ্য তাদের ঢুকতে জানি, এখানে যারা আছে তারা আমার লোক, এখানে কোনো বাঙালি আমার যাই ঢুকতে জানি কাউকে। কিন্তু আমরা লক্ষ্য করতেছি দোতলা থেকে যে লোক নিয়ে যাচ্ছে। ইত্তেবারে শুনলাম ওই ভাইজারে ওদের হাতে কি ছিল? ওদের হাতে এর ফাঁকে আমি ওখানে ওদের হাতে ছিল ওদের হাতে লাঠি ছিল। তো আমি দোতলা থেকে, ওই দোতলা বিল্ডিং, ওখান থেকে দেখি যে এই ঘরে এখানে টিন শেড ছিল। দেখি যে 3-4 জন বিহারি এই রুমে ঢুকতেছে। হ্যাঁ, ঢুকে গেলে একজনই মশারিটা নিয়ে চলে গেলে, একজনে দাঁড়িয়ে আছে কয়েকজন। তো ওর ভিতরে দেখি যে আমার ওয়ার্কার একটা, আমি তখন ইস্পানি মিলে। হ্যাঁ, তো নামিয়ে আসলাম তাকে জিজ্ঞাসা করার জন্য কী ব্যাপার। ওকে যে কী ব্যাপার, তুমি এখানে কি? फिर आलम साहब, अरे आप इधर क्यों? इधर कारवाला हो जाता है। फौज देखी तो कारवाला हो जाए, आप इधर किसे? अब अंदर जाइए। সে আমাকে এগুলো বলে আরও ভয় লাগাইছে, আরে সাংঘাতিক অবস্থা। যাই হোক, এই বলেছি, তারা সব বাইরে গেলে আমি ভিতরে ঢুকে গেলাম। এরপরে তো ওই দোতলা থেকে দেখতেছে লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে গ্রুপ করে, এবং শুনলাম যে ভাই, হ্যাঁ, ওনাদের নিয়ে গেল
এবং আসছে পরে, হ্যাঁ, চাচাকে এবং ভাইজেরিয়া আর খবর নাই। আমার শালা সময় দুজনের কোনো খবর নাই। ওই ছবি না এখানে যেমন ধরুন একটা ইন্টারভিউ আসছে যে এরা 4-5টা লাশ বাঙালি সেটা ভুলে গেছি স্যার। এটা হলো তারা ক্রিয়েটেড প্ল্যান করছে, 4টা লাশ ফেলছে এখানে, বাঙালি লাশ যে গুলি করছে। ঠিক ওই সময় রাত্রেবেলা তারা 4টা লাশ ফেলছে, সেটাও বাঙালি, নট বিহারি। ওই যে গুলির শব্দটা শোনা গেছে। এখন তারা বলতেছে এই লোকজন নিয়ে যেতে বলতেছে যে এখানে 4জন বিহারি লাশ পড়ে আছে, এরা মারে কে? আপনাদের এলাকায় মারছে? আপনার ওখানে ওয়ারলেস, ওখানে চেয়ারম্যান আরো লোকজন আছে, এদের একটু বলবেন কি হয়েছে এখানে, কে মারছে, কারা মারছে, হ্যাঁ আপনারা যা জানেন বলবেন, এই বলে বলে নিয়ে যাচ্ছে। ওই সাক্ষীটার নাম করে নিয়ে গেছে, এই বলে বলে কমিশন আসছে, এটার একটা ইনকোয়ারি করা হচ্ছে, আপনারা যা কিছু জানেন একটু বলবেন, আবার আপনাদেরকে সসম্মানে ফিরিয়ে দাও নিয়ে আসবো। এইটাই এই প্ল্যান, এইভাবে বলছে। আচ্ছা, তারপরে আপনারা আমরা ঘটনার পরদিন গেছেন? ঘটনার পর দিন আমি যাইনি। আমরা তখন তো 2টার সময় আমরা ওই আমার ভাই এসে আমরা সদরঘাট চলে গেছিলাম, তালামারি ঘরে চলে গিয়েছি। এরপর দিন ডবলমুরিং থানাতে আমরা খবর, এদিকেও খবর নিচ্ছি, ডবলমুরিং থানা থেকে ইনফরমেশন তৈরি কিছু লাশ না পেপারও দিয়েছে আদাইতে। ওই যে ভাই বললেন যে এটা কিছু ক্রিমিনাল এখানে মানুষ কয়েকজন মারছে এবং সেগুলা লাশ মেডিকেলে, অর্থাৎ হাজার হাজার মানুষ মেরে 4জনের, 4জনের। তো ডবলমুরিং থানা বলে যে ওখানে লাশ কয়টা গেছে আপনারা দেখতে পারেন। তো আমি আর আমার দুলাভাই ওনাকে যাই, ওনাকে শুদ্ধ যাই, দেখুন নদীর লাশ পেলাম, 3জন লাশ দেখছি গলা কাটা এসে বিকৃত করে ফেলছে। নদীর লাশটা পেলাম, সুদের বাবার লাশ পাওয়া গেছিল। তো ওনাকে নিয়ে আসে আমরা স্ট্যান্ড রোডে। আচ্ছা, এই যে কাটছে কি সব গলা কাটা আর না সব গলা কাটা নয়, কারো পেট কাটা, গলা কাটা, যারা একটু হৃষ্টপুষ্ট ছিল তাদেরকে 3-4 জায়গায়, কয়েকজনকে দেখি মুখে অ্যাসিড মারতো, মুখে অ্যাসিডও মারছে। ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। আমার হৃদয় রেখে যেতে চায় তা